সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের মাঝে আমি যে নবম শ্রেণীর যে নতুন কারিকুলামে যে বিজ্ঞান বইটি এসেছে সেখান থেকে একটা অধ্যায় সম্পূর্ণ শেষ করব, প্লাস অধ্যায়ের যত বেসিক আছে, ম্যাথ আছে, সম্পূর্ণ সমাধান করাবো আজকের এই ভিডিওতে। তো দেরি না করে চলো শুরু করি ভিডিওটা। তো প্রথমেই বিজ্ঞান নবম শ্রেণী অনুসন্ধানী পাঠ, আজকে আমি তোমাদের এই বইটি পড়াবো প্লাস দেখাবো বিষয়গুলো। তো প্রথমে চলো আগে টপিক জানিয়ে আসি, আমরা কি কি আজকে শিখবো। আজকে আমরা অধ্যায় 1টা শেষ করব সম্পূর্ণ, অধ্যায় 1 বল, চাপ ও শক্তি। তারপরে যদি একটু সময় পাই অধ্যায় 2ও হাত দিব। তো আগে অধ্যায় 1টাই শেষ করে, অধ্যায় 1 বুঝতেই পারছো 28 পৃষ্ঠা, মনটা অনেক বড়। তো চলো শুরু করি। আমি এখানে বুঝাবো প্লাস নোট করে দিব, তোমরা সেই নোটগুলো খাতায় লিখবা, অবশ্যই পড়বা, অবশ্যই এই অধ্যায়টা তোমাদের বুঝতে সহজ মনে হবে। তো চলো ক্লাসটা শুরু করি। তো অধ্যায় 1-এ চলে যাই আমি। অধ্যায় 1 বল, চাপ ও শক্তি। এখন তোমাকে এই অধ্যায় সম্পর্কে জানার আগে বল কি, চাপ কি, শক্তি কি সেই সম্বন্ধে জ্ঞান থাকা লাগবে। অধ্যায় 1 বল, চাপ, শক্তি। এই অধ্যায় থেকে তোমরা কি কি শিখতে পারবা? নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, বল, 4 ধরনের বল, নিউটনের তৃতীয় সূত্র, মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষী সূত্র, আর্কিমিডিসের সূত্র, প্লবতা ও গতিশক্তি ও বিভব শক্তির পার্থক্য তোমরা বুঝতে পারবা। তো আগে চলো আমি বেসিক ধারণা দিয়ে আসি, আমি তোমাদের বইয়ে থেকে যা যা গুরুত্বপূর্ণ বা যে কিছু সূত্র আসে সম্পূর্ণ দেখাবো। চলো আগে বেসিক ধারণাটা দিয়ে আসি। তো বল, চাপ ও শক্তি থেকে আমি আগে থেকে নোট করে রেখেছি। দেখো, তোমাদের আগে যেগুলো বেসিক জিনিস সেগুলো জানাই লাগবে তোমাদের এই অধ্যায়ের, তোমরা এটা জিনিস জানাই লাগবে। তো আগে আমি সেই বেসিকগুলো আগে ক্লিয়ার করি, তারপরে আমি মূল বইয়ে ঢুকবো। আমি মূল বই পড়াবো অবশ্যই, আগে বেসিক জিনিসগুলো কয়েকটা দেখাই দিই, তাহলে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো প্রথমে তোমাদের জানা লাগবে রাশি কি। এই অধ্যায়ে রাশি পাবা কিন্তু। তো রাশি হলো যে সমস্ত জিনিসকে সংখ্যায় পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। তাহলে রাশিটা কি? ধরো কোনো একটা জিনিস সংখ্যায় পরিমাপ করা যাবে, সেটাই হচ্ছে রাশি। যেমন 1 থেকে 100 পর্যন্ত গেলে কিন্তু সংখ্যায় পরিমাপ করা যায়, এলাই রাশি। যেমন সাপোজ মনে করো তুমি বাজারে গেছো, আলু ধরো 5টা লিবা, এগুলা হচ্ছে পরিমাপ করা যায়, এগুলো এরকম একটা রাশি। তো এসব বাজার ধরেন না, তো আমি বুঝাই। রাশিকে আবার হচ্ছে এই যে এই রাশিকে আবার হচ্ছে তোমাদের 2 ভাগে ভাগ করা যায়। রাশিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিকের দিক দিয়ে রাশিকে 2 ভাগে ভাগ করা যায়, মৌলিক রাশি আর হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশি আবার আরেকটা হচ্ছে যৌগিক রাশি, এই যে হাইলাইট করে নিলাম। তো রাশি হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, মৌলিক ও যৌগিক। মৌলিকটা কি? মৌলিক রাশি হলো 7টি, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। মৌলিক রাশি হচ্ছে 7টি, এই যে এই 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ তীব্রতা, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। এটা একবারে মুখস্থ। তো আসলে যৌগিক রাশি জানি। যৌগিক রাশি হলো যে সকল রাশি 2 বা ততোধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাকে কিন্তু যৌগিক রাশি বলা হয়। তাহলে 2 বা ততোধিক উপর যে রাশি নির্ভর করে তাকে কিন্তু যৌগিক রাশি বলা হয়। এখন ত্বরণ জানা লিখবে। ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা। একটা যখন বেগ যাচ্ছে, ধরো তুমি তোমার আব্বার সাথে মোটরসাইকেলে করে যাচ্ছ, তোমার আব্বার গতি আস্তে 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 কিন্তু বাড়ছে, এটা হচ্ছে বেগটা বৃদ্ধি হচ্ছে, অবস্থানে পরিবর্তন হচ্ছে, তাই তাহলে ত্বরণ। যেমন ঘড়ির কাঁটা, ঘড়ি এখন বাজে 10টা, তারপরে 11, 12, 1, 2 এভাবে কিন্তু অবস্থান বা সময়ের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ত্বরণ। আর এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। চলো আগে মূল টপিকে ফিরে যাই। তো এখানে হচ্ছে আমাদের নিউটন মামা সম্পর্কে কিছু বিস্তারিত আছে, তো এগুলো পড়ে নেবো। আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই, যেগুলো পড়া লাগবে তোমাদের, এটাও দরকার নাই। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্র অনেক সময় জড়তার সূত্র বলা হয়। বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয়, ওই সূত্রটি বিষয়টি ব্যাখ্যা করতে সূত্রটি জানা প্রয়োজন। তো তোমাদের স্থিতি জড়তা আর গতি জড়তা সম্পর্কে জানা লাগবে। এখন স্থিতি আর গতি কি জানো তোমরা? আগে স্থিতি আর গতিটা জানে আসি। স্থিতি হলো সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা স্থিতি। তাহলে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা স্থিতি। আর গতি হলো সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা গতি। এখন আমি একটা কথা উদাহরণ দিই। ধরো বাবার সাথে সন্তান গাড়িতে যাচ্ছে, বাবার সাপেক্ষে সন্তান স্থিতি, কিন্তু
সন্তানের সাপেক্ষে কিন্তু বাবা গতিশীল, কিন্তু আবার গাড়ির সাপেক্ষে বাবা ও ওই সন্তান উভয়ই কিন্তু গতিশীল, কারণ গাড়ি তার একটা বেগ আছে, গাড়ি যাচ্ছে তখন গতিশীল। বুঝতে পারলা আশা করি স্থিতি আর গতিটা কি। এখন আসো তোমার যেগুলা পড়া লাগবে, এলা এমনি একটু পরীক্ষা দিয়েছে, তো এগুলো তোমরা চাইলে পড়তে পারো। এখানে সংজ্ঞাটা আছে, আর যে স্থির থাকা, একটি বস্তু স্থির হয়ে থাকতে চায় ওই ঘটনাকে স্থিতি জড়তা বলা হয়। স্থিতিটা জানলাম, স্থিতি জড়তা হলো যে স্থির থাকা একটি বস্তু স্থির হয়ে থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলা হয়। আবার অপর দিকে দেখো হচ্ছে গতি জড়তা, যে যে গতিশীল একটি বস্তুর আগের মতো গতি বজায় রাখতে চায় ওই ঘটনাকে গতি জড়তা বলা হয়। যে গতিশীল একটি বস্তু আগের মতো গতি জড়তা বজায় রাখতে চায় ওই ঘটনাকেই গতি জড়তা বলা হয়। এখন তোমাদের অনেকের প্রশ্ন হলো আমি এগুলো পড়ালাম না, ডাইরেক্ট সংজ্ঞা টঙ্গা পড়াচ্ছি কেন। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে নোট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, আর যেগুলো হচ্ছে আমার বোঝানোর দরকার সেগুলো আমি বুঝাবো। প্লাস এখানে অনেক ভাষা লেখা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবা, এখানে পড়ার কিছু নাই আমার মতে। এখন আসো 2 নম্বর টপিক, নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা কিভাবে আলো এলা একটু জাস্ট এই মন্ত্র ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার এখানে দেওয়া আছে। টপিক পার হয়ে গেছে। নিউটনের দ্বিতীয় সূত্র হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে বস্তুর গতি কেমন হবে সেটি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। তোমরা দেখেছো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি, সেটি নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা করতে হবে। আগের শ্রেণীতে তোমরা অনেকেই জানেছো এই বিষয়টা সম্পর্কে। তো এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র যেটা ইম্পর্টেন্ট, তোমাদের নতুন রাশির সঙ্গে পরিচয় হতে হবে, সেটি হচ্ছে ভরবেগ। এই যে রাশি কথাটা উল্লেখ আছে, দেখো আমি কিন্তু রাশি প্রথমে তোমাদের টপিকে লিখে রেখেছি। রাশি কি? রাশি হলো যে সমস্ত জিনিসকে সংখ্যায় পরিমাপ করা যায় না তাকে কিন্তু রাশি বলা হয়। তো রাশি প্রথমে লিখে রেখেছি কারণ এটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু রাশি আছে। চলো এবার ভরবেগের ধারণা নিয়ে যাই। ভরবেগের ধারণা এখানে তোমার এখন সূত্রটা জানা লাগবে। যেটা ভরবেগকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর পি দিয়ে। ভর ও বেগ যদি এম ও ভি হয় তাহলে পি ইজিক্যাল টু এমভি। ভরবেগের সূত্র কি? পি ইজিক্যাল টু এমভি, এটা একটা সূত্র। ভরবেগের সূত্র পি ইজিক্যাল টু এমভি, ভরবেগের সূত্র পি ইজিক্যাল টু এমভি। আর এর একক এমএস ইনভার্স ওয়ান, আর ভরের একক কেজি, বেগের একক এমএস ইনভার্স ওয়ান, অর্থাৎ ভরবেগের একক হচ্ছে কেজি ইনভার্স ওয়ান। এখন তোমাদের এখানে একটা ম্যাথ দিয়েছে, তো ম্যাথটা দেখো। আগের অনুচ্ছেদে সাইকেল ও গাড়ির পাথরের মান বসায় ভরবেগ দেওয়া হয়নি। যদি সাইকেলের ভর 75 কেজি হয় আর হচ্ছে গাড়ির ভর 2000 কেজি হয়, পাথরের ভর 5 কেজি হয়, তাহলে চারটি ভরবেগ কত? এখানে সাইকেলের ভর m1 দিয়ে প্রকাশ করবা। m1 75 কেজি, গাড়ির ভর m2 কত? m2 2000 কেজি, পাথরের ভর m3 5 কেজি, তাহলে p ইজিক্যাল টু mv। এই দেখো সাইকেলের ভর p ইজিক্যাল টু mv, 75 ইনটু 1, v এর মান দেওয়া নাই মানে 1, আবার p গাড়ির ভর m এর মান 2000 ইনটু 1, পাথরের ভর 0.5 ইনটু এত, মানে এটা সেন্টিমিটার ছিল না কেজি ছিল, মিটার বানাইছে দে কেজি ইনভার্স মিটার। এখন গুলিতে ছোড়া ভরবেগ এর পরিবর্তন p ইজিক্যাল টু m ইনটু v, এলা সবগুলা গুণ করলে অ্যান্সার চলে আসবে। তো আমি তোমাদের অঙ্ক দেখাবো, অঙ্কের উপর আরেকটা ভিডিও ক্লাস দিব, সেখানে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সমাধান করাবো। তো আগে চলো নেক্সট জানে আসি। পরিবর্তনের হার। নিউটনের সূত্র দ্বিতীয় সূত্র থেকে বোঝার জন্য আরো একটি সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা যদি রাশির পরিবর্তন যতটুকু হয়েছে সেটি কমেছে কিনা বেড়েছে সেটি নিয়ে আলোচনা করবো। এখন চলো তোমাদের আমি ওই জিনিসটাকে ক্লিয়ার করি, যেটা আমি তোমাদের বললাম পরে বলবো। আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরল রেখা তাকে কিন্তু সরণ বলা হয়। এখানে একটি কথা মনে রাখার জন্য, আদি অবস্থান বলতে ইউ কে বোঝায়, আর শেষ অবস্থান বলতে ভি কে বোঝানো হয়। আদি আর শেষ অবস্থার মধ্যবর্তী যে সরল রেখা তাকে কিন্তু আমরা দূরত্ব বলি। আবার একটি গতিশীল বস্তুর উপর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন চলো নিউটনের দ্বিতীয় গতির সূত্রর ব্যাখ্যা ও সংজ্ঞা।
তো এইটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু পড়ে নিবা। এই যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, তোমাদের কনফার্ম বলে দিলাম আমি। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? কোনো বস্তুর ভরবেগ ও পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যদি কাজ করে তাকে ভরবেগের পরিবর্তন হয় সেদিকে হয়ে থাকে। তো আবার বলি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যদি কাজ করে তাকে ভরবেগের পরিবর্তন হয় সেদিকে হয়ে থাকে। তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো আমি এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো তোমাদের কিছু কিছু বেসিক কিছু কিছু সূত্র এবং এই কয়টা জিনিস তোমরা আমি যেগুলা নোট করে দিয়েছি এই নোটগুলো অবশ্যই খাতায় তুলবা, প্লাস মুখস্থ করবা, প্লাস এই সূত্রগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো বাংলাগুলো তোমরা অবশ্যই বই দেখে দেখে তুলে আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি এগুলো খাতায় লিখে মুখস্থ করবা। এখন আসো আমরা টপিক 2 যাব। টপিক 2 বলতে এই অধ্যায় থেকে কি শুধু সূত্র আসবে না, এই অধ্যায় থেকে তোমাদের ম্যাথ আসবে, সৃজনশীল আসবেই, কারণ এই অধ্যায়টা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখন এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে কয়টাতে ম্যাথ আসবে সেই কয়টা সূত্র সম্পর্কে আগে জানে আসি। আর তাছাড়া এই অধ্যায়ে এখন তেমন বেশি কিছু নয়, খালি ম্যাথ আর ম্যাথ। তো ম্যাথ করার আগে অবশ্যই তোমাদের সূত্রগুলো জানা লাগবে। আর নিউটনের গতির তৃতীয় সূত্রটা আমি একটু বলে দিই। নিউটনের তৃতীয় সূত্রটা হলো, যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি প্রথম বস্তুর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। আবার বলি, নিউটনের তৃতীয় সূত্র হলো, যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি ও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। যেমন এই যে এখানে দিয়েছে মহাকাশ রকেট, যখন এই রকেটটা যখন তোমরা মানে আকাশযানে ছাড়বে, এইখানে এই যে দেখো দুই দিক দিয়ে আগুন বের হচ্ছে, এইটা যখন মাটিতে চাপ প্রয়োগ করবে তখন সমান যে চাপটা অতিক্রম করবে, যার কারণে রকেটটা উপরে উঠে যাবে, মাটিতে সমান ওই চাপটা প্রয়োগ করবে। এটাই বোঝাচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো এই অধ্যায়ের প্রতিক্রিয়া বল আছে, ক্রিয়া বল আছে, তো মহাকর্ষ বল আছে। তো এলো কয়েকজন বিজ্ঞানী, এই যে আইজ্যাক নিউটন, এই জন্মসালগুলো এমসিকিউতে আসে। তাছাড়া এখানে জীবনী টিপনী দেওয়া আছে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। তো এখান থেকে আমাদের নিউটনের মহাকর্ষের সূত্র, সংজ্ঞা ও ব্যাখ্যা শুরু, এখান থেকে তোমাদের ম্যাথ আসবেই। শুধু এটা একটু মুখস্থ করা লাগবে। নিউটনের মহাকর্ষ সূত্র, মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরের কেন্দ্রে সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা সূত্রে চলে যাব ডাইরেক্ট। এই অধ্যায়ে যেগুলো গুরুত্বপূর্ণ সূত্র যেগুলোতে ম্যাথ আসবে সেগুলো আমি দেখাবো। 1 নাম্বার সূত্র, এফ ইজিক্যাল টু এম এ, মানে ভর ভাগ ত্বরণ। এখন এফ মানে কি? এফ মানে হচ্ছে বল, এভাবে মনে রাখবা, বল ইজিক্যাল টু এফ, বল ইজিক্যাল টু এফ। এফ মানে বল, এফ মানে বল। বলের সূত্র কি? বলের সূত্র এফ ইজিক্যাল টু এম এ। এখন এমটা কি? এম মানে ভর, এম মানে ভর, লিখে ফেলো আমার সাথে সাথে লিখে ফেলো। এম মানে ভর, এম মানে ভর, এ মানে ত্বরণ, এ মানে ত্বরণ। আমি কিন্তু সব সংজ্ঞা বলে দিয়েছি। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে সময়ের সাথে সাথে। আবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। তো এগুলো এখন পড়াবো না, আগে সূত্রগুলো বুঝো। এফ ইজিক্যাল টু এম এ, এফ ইজিক্যাল টু এম এ, বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ, বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ। 2 নম্বর সূত্র যেটা তোমরা একটু আগে দেখে এসছো, P ইজিক্যাল টু এমভি, P ইজিক্যাল টু এমভি। এখানে P মানে হলো চাপ, P মানে হলো চাপ, P মানে হলো চাপ, আর M মানে ভর, AM মানে ভর, AM মানে ভর, আর V মানে শেষ বেগ, V মানে শেষ বেগ বা বেগ, V মানে শেষ বেগ বা বেগ বলা হয়। তাহলে P ইজিক্যাল টু এমভি, চাপ সমান সমান ভর ভাগ বেগ, ভর ইন্টু বেগ, চাপ সমান সমান ভর ইন্টু বেগ, চাপ সমান সমান ভর ইন্টু বেগ। আবার 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রটা এই যেটা, P ইজিক্যাল টু F ভাগ A, এটা ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন কিন্তু। P ইজিক্যাল টু F ভাগ A, মানে চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল, চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। চাপের 3টা সূত্র আছে। P ইজিক্যাল টু mv, P ইজিক্যাল টু mv, যখন একটা বস্তুর ভর দেওয়া থাকবে আর শেষ বেগ দেওয়া থাকবে তখন এই সূত্র, যখন বস্তুর বল দেওয়া থাকবে ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন চাপের এই সূত্র, আর যখন বস্তুর উচ্চতা দেওয়া থাকবে তখন চাপের এই সূত্র, আর যখন বস্তুর উচ্চতা আর ক্ষেত্রফল দুটো একসঙ্গে দেওয়া থাকবে তখন চাপের এই সূত্র।
তো এখন এফ ইজিক্যাল টু এ এইচ রয়েছে, এ মানে ক্ষেত্রফল, এ মানে ক্ষেত্রফল, এইচ মানে উচ্চতা, রো মানে ঘনত্ব, পানির ঘনত্বের মান সর্বদাই 1000, জি মানে অভিকর্ষ ত্বরণ যার মান 9.8। এগুলো সম্পূর্ণ আমরা বিষয় জানবো আস্তে আস্তে। তো এখন পি ইজিক্যাল টু এইচ রো জি, যখন উচ্চতা দেওয়া থাকবে তখন এই সূত্র, পি ইজিক্যাল টু এইচ রো জি। তো পি মানে চাপ, এইচ মানে উচ্চতা, রো মানে ঘনত্ব, জি মানে 9.8। এবার ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, ডাব্লিউ মানে কাজ, ডাব্লিউ মানে কৃত কাজ, এফ মানে বল, এস মানে সরণ, এস মানে সরণ। আবার ডাব্লিউ ইজিক্যাল টু এম এ এস। এখন কোশ্চিন হলো কৃত কাজ ইজিক্যাল টু বল ইন্টু সরণ। তো এম এ কোথায়, প্রথম সূত্র চলে যাও, আমরা এফ ইজিক্যাল টু কি এম এ না মা, তো এই যে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, তাহলে এফ ইজিক্যাল টু এম এ লিখতে পারবো, এফ ইজিক্যাল টু এই যে এম এ, এফ ইজিক্যাল টু এম এ লিখতে পারবো। কিন্তু দেখো এফ ইজিক্যাল টু এম এ বাই এস, এই এফ এখান থেকে কিন্তু আসছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়গুলো। তো মূল বয়ে জাস্ট তোমরা এইগুলোই আছে। এখন হচ্ছে নিউটনের মহাকর্ষের তৃতীয় সূত্র, অভিকর্ষ ত্বরণ, যেটা জি 9.8 বললাম, সেটাই তোমাদের দেখাই। চলো, তো এটা তো দেখালাম। আরেকটা সূত্র আছে গতির সূত্র, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি মানে শেষ বেগ, ইউ মানে আদি বেগ, ইউ মানে আদি বেগ, এ মানে ত্বরণ, এস মানে সরণ। আমি এগুলো যখন ম্যাথ করাবো, একটা একটা করে হাতে ধরে বোর্ডে করাবো, তখন তোমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবা। আর আরেকটা জিনিস জানে রাখো, বিভব শক্তি mgh, বিভব শক্তি মানে mgh, আর গতি শক্তি মানে হাফ mv স্কোয়ার। আজকে তোমাদের আমি যা যা দেখালাম, প্লাস এই সূত্রগুলো যেগুলো লিখে দিলাম, প্লাস এই যে সংখ্যাগুলো, তোমরা যারা নোট করো নি আমার ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, দেখে নোট করো, প্লাস মুখস্থ করো। আগে ভাই একটা কথা বলে থাকি, একটা অধ্যায় প্রথমে আজকেই শুরু করলাম, আজকেই শেষ তা নয়। আমি কিন্তু প্রথম দিকে বলেছি আজকে একটা অধ্যায় আমি বেসিক শেষ করব, প্লাস যদি পারি 2 নম্বর চ্যাপ্টারও দেখাবো। এখানে 2 নম্বর চ্যাপ্টারের সাথে কিছু রিলেটেড আছে, সেগুলো আমি দেখাবো নেক্সট ক্লাসে। আজকের আমার টপিক হলো বেসিক বোঝানো, সংজ্ঞা বোঝানো, সূত্র বোঝানো, সম্পূর্ণ বুঝাই দিয়েছি তোমাদের। এখন তোমরা আমার ভিডিও দেখো, নোট করো, প্লাস আরেকটা ভিডিওর জন্য ওয়েট করো। আমি ওই ভিডিওতে এই অধ্যায় থেকে যেগুলো ম্যাথ ইম্পর্টেন্ট, বা যেগুলো ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো সৃজনশীল আসবেই, সেই সৃজনশীল টপিক নিয়ে আলোচনা করব, প্লাস ওই সৃজনশীলগুলো আমি বোর্ডে হাতে কলমে করাবো। তাহলে তোমরা এই অধ্যায়, প্রথম অধ্যায় সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং প্রথম অধ্যায় ক্লিয়ার। আশা করছি আমার বাংলা কথাটা তোমরা বুঝতে পেরেছো। আজকে যেগুলো দেখালাম এগুলো আগে মুখস্থ করো, আমি এরপর সৃজনশীল এরিয়া আনবো। সৃজনশীল করালে এই অধ্যায় শেষ। এই অধ্যায় কিন্তু আর তেমন পড়া নাই, দেখো খালি অঙ্ক। এলা অঙ্ক বই থেকে করালে তোমরা বুঝতে পারবে না, আমি হাতে কলমে বোর্ডে করাবো, অনেক সহজভাবে করাবো। আর মাত্র এই অধ্যায়ের একটা ক্লাস আসবে, এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এ এই অধ্যায় শেষ, তারপরে আমরা নেক্সট অধ্যায় যাব। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করিও। তোমাদের নতুন কারিকুলামের উপর ভিত্তি করে এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হবে সকল সাবজেক্টের। তো আজকে এখানে বিদায় নিচ্ছি।